শাহরিয়ার ভার্সিটি শেষ করে এইমাত্র বাসায় আসলো। বাসায় আসার পরে কলিং বেলে বেশ অনেকক্ষণ চাপ দিল, আর তখনই তার মা এসে দরজা খুলে দিল। শাহরিয়ারের আম্মু দরজা খুলে দেওয়ার পরে শাহরিয়ার ভেতরে যায়। শাহরিয়ার ভেতরে যাওয়ার পরে দেখতে পারল তার বাবার টেবিলে খাবার খাচ্ছে। এই দুপুরবেলায় হঠাৎ করে শাহরিয়ার তার বাবাকে বাসায় দেখবে, এটা কখনোই আশা করেনি। শাহরিয়ার চুপচাপ তার রুমে চলে আসলো। রুমে সে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল, আর হুট করেই তার বড় বোন মিথিলা চলে আসলো। মিথিলা আসার পরে তখন আকাশকে ঠাস করে একটা থাপ্পড় দিল, আর তখন রাগী কণ্ঠে বলতে লাগলো, কি রে শাহরিয়ার, তুই নাকি আমার বান্ধবীর পিছনে ঘুরঘুর করছিস? তুই কি আমার মান সম্মান বলতে কোনো কিছুই রাখবি না ওর সামনে? আর তুমি কি সব ফাইজলামো মার্কা কথা বলো এসব? আমি কেন তোমার বান্ধবীর পেছনে ঘোরাফেরা করব? আমার কি এসব অভ্যাস নাকি? আমাকে কি তোমার বিশ্বাস হয় না? আর আমি এরকম একটা সুন্দর ছেলে হয়ে এরকম কুৎসিত মেয়েদের পিছনে ঘুরবো কেন? আমি জানি তুই কেমন, তোকে আমার নতুন করে চিন্তা হবে না। শোন, তুই ঘোরাফেরা করিস সেটা স্বীকার কর, না হলে কিন্তু তোর খবর আছে। আমি কিন্তু সরাসরি বাবার কাছে গিয়ে বিচার দেবো তোর নামে। তোর সমস্যা কি রে? তুই এখান থেকে চলে যা। তোকে আমার একদম সহ্য হচ্ছে না। এখন শুধু শুধু উল্টাপাল্টা কথা বলবি না। আর আমি কারো পেছনে ঘুরি না, উল্টো ওরাই আমার সঙ্গে কথা বলতে আসে। আর আমার সঙ্গে কথা বলতে নাকি ওদের অনেক বেশি ভালো লাগে। আমি কথা বলি না দেখে ওরা বানিয়ে বানিয়ে তোর সঙ্গে বলেছে। দিলকার এমন হয়ে গেছে যে সামান্য তোর পেছনে আমার বান্ধবী ঘোরাফেরা করবে। তোর কি লজ্জা করছে না আমার বান্ধবীর সঙ্গে লাইন মারার জন্য? আমাকে কত ছোট করবি তুই? শোন, তোর বান্ধবীর পিছনে আমি ঘোরাফেরা করি না, এটা তুই নিশ্চিত থাক। তুই এখন এখান থেকে যা, আমাকে পড়াশোনা করতে দে। তোর কারণে আমি যদি রেজাল্ট খারাপ করি তাহলে কিন্তু বাবার কাছে তোর নামে বিচার দিব। কারণ তুই আমাকে এখন পড়াশোনার মধ্যে ডিস্টার্ব করছিস। আমি তো খুব ভালো করেই জানি, যখনই কোনো কথা বলতে আসি তোর সঙ্গে তখন তুই আমাকে এইভাবে পাঠিয়ে দিস, আর কখনো আমার বান্ধবীর পেছনে যাবি না। শেষ কথা, কালকে থেকে যদি একবার দেখেছি তাহলে তোর একদিন আর আমার যতদিন লাগে। এই কথা বলার পরে তখন শাহরিয়ারের বড় বোন মিথিলা চলে গেল। মিথিলা চলে যাওয়ার পরে তখন শাহরিয়ারের দিকে হাসতে শুরু করলো, কারণ শাহরিয়ার মিথিলার বান্ধবী, মানে তোর বড় বোনের বান্ধবীকে সে খুবই পছন্দ করে। অনেকদিন আগে থেকেই তার পেছনে পড়ে আছে। মেয়েটার নাম আখি। মেয়েটা দেখতে অনেক সুন্দর, গোল গোল চশমা পরলে তাকে আরো বেশি সুন্দর লাগে। আর শাহরিয়ার বই বন্ধ করে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পর দেখতে পারল বাবা এবং তার মা অনেক আগে থেকেই বসে আছে। আর শাহরিয়ার চুপচাপ বসে খাবার খেতে শুরু করলো। আর তখন তার আপু এসে তার মাকে বলতে লাগলো, আম্মু, তোমার ছেলেকে কিন্তু ভালো হতে বলো, দিন দিন তোমার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। আমার মান সম্মান বলে কোনো কিছুই তো আর আমার বান্ধবীদের সামনে থাকলো না। তোমার ছেলে যে কাজ করে যাচ্ছে দিন দিন। কিসব উল্টো পাল্টা কথা বলছিস? চুপচাপ খাবার খা। খাবার সময় এত কথা বলিস না। আর তুই এত ভালো কিসে সারা দিন ছেলেটার পিছনে লেগে থাকিস? কেমন তুমি? একদম ঠিক বলেছ। তুমি তো দেখি যে সারাদিন কেমন আমার পিছনে লেগে থাকো, শুধু শুধু বানিয়ে বানিয়ে বাবার সামনেই মিথ্যা কথাগুলো বলে। কে কথা বলার পরে শাহরিয়ার তখন খাবার খেতে শুরু করলো। হাসি মুখে আর খাবার খাওয়া শেষ করে তখন রুমে চলে আসলো। রুমে আসার পরেই দরজা বন্ধ করে আখিকে কল দিল। আর একটা কল হওয়ার পরে আখি কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে ওই পাশ থেকে যখন আখি বলতে লাগলো, দেখ ভাই, তোর সঙ্গে আমি এত কথা বলতে পারবো না। তুই আমার থেকে ছোট ছোট মতো থাক, এত বেশি কথা বলিস না। তুই এখনো বেঁচে আছিস শুধুমাত্র আমার বান্ধবীর ভাই বলে, ছোট ভাই বলে তোকে ছেড়ে দিচ্ছি।
না হলে তোকে মেরে হাসপাতালে ভর্তি করে রাখতাম। প্লিজ আমার কথা একটু শোনো। আর এত আপুর কাছে বিচার দেওয়ার কি আছে? আপু তো সারাদিন এটা নিয়ে আমার পিছনে পড়ে থাকে। শোনো, আমি যাই কিছু বলি না কেন এটা আপুকে বলার দরকার নেই। যদি তুমি এসব কিছু বলো তাহলে তো তোমারও ঝামেলা, আমারও ঝামেলা, তাই না? আর বান্ধবীকে সব কিছু বলতে হবে এমন তো কোনো কথা নেই। বিয়ের পর কি করবে? বিয়ের পরে কি তুমি তোমার বাসর ঘরের কথা তোর বান্ধবীকে বলবে? দেখ, তোর সঙ্গে কিন্তু মোটেও এসব মজা করা ভালো লাগছে না আমার। তুই কি কল রাখবি নাকি আমি ফোনটা সুইচ অফ করে রেখে দিব? তোর সঙ্গে কথা বলতে গেলে আমার কেমন যেন লাগে। তুই আমার সঙ্গে কথা বলিস না, আমার সামনে তো আসবিই না। এই কথাগুলো শুনতে শুনতে অনেক বোর হয়ে গেছি। নতুন কিছু বলো, নতুন কিছু শুনলে হয়তো আমার কানটা আরো বেশি ভালো লাগবে, কারণ আমার কানে এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো কারণ। তোর গায়ে তো কোনো কিছুই লাগে না, আর তোকে কোনো কিছু বললেও তুই কখনোই শোধরাবি না। ফালতু। যা, কল রাখ, আমি এখন ঘুমাবো। ঘুমের সময় ডিস্টার্ব করলে তোকে কিন্তু আমি এসে পিটাবো। ঠিক আছে, এখন পিটানোর দরকার নেই। কালকে কলেজে দেখা হচ্ছে। তাহলে আমার সিনিয়র প্রেমিকা, তুমি ঘুমিয়ে পড়ো আর মনে মনে ভাবতে থাকো আমার কথা। স্বপ্নেও আমি আসতে পারি। এই কথা বলার পরে শাহরিয়ার কল কেটে দিল। আর শাহরিয়ার কল কেটে দেওয়ার পরে যথারীতি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি প্রায় হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিল। আসলে ওরা দুজনেই একই কলেজে পড়ে, তবে আখি তার থেকে 2 বছরের সিনিয়র। আখি এবার অনার্স 3য় বর্ষের আর শাহরিয়ার অনার্স 1ম বর্ষে ভর্তি হয়েছে। শাহরিয়ার ফার্সিতে এসেই দেখতে পারল আখি একা একা বসে আছে, হয়তো মিথিলার জন্য অপেক্ষা করছে। আর তখন শাহরিয়ার গিয়ে তার পাশে বসে পড়ল। আর তারপর সে আখিকে বলতে লাগলো, কি ব্যাপার, এত অপেক্ষা কার জন্য করছো? নিশ্চয়ই তোমার বান্ধবীর জন্য। তোমার বান্ধবী তো আজকে ভার্সিটিতে আসবে না, কারণ সে নাকি অনেক অসুস্থ, তার জন্যই আসবে না। তুমি আজকে সময়টা আমার সঙ্গে কাটাও। ভার্সিটি শেষ হলে তোমাকে নিয়ে পার্কে যাব, ফুচকা খাওয়াবো। তুমি যা করতে চাইবে সব কিছুই তোমার সঙ্গে করব, কোনো অসুবিধা নেই ডার্লিং। তুই কি এখন এখান থেকে যাবি? আর তোর ক্লাস শুরু হয়ে গেছে। যা, ক্লাসে যা। ক্লাস নিয়েছিস কেন? তোর মতো অপদার্থ এমনিতেই পাশ করতে পারবি না, তারপর আবার ক্লাস মিস দিস। এত কথা বলতে কে বলেছে? আমার লাইফ, আমার রুলস, এগুলো সব কিছুই আমার চিন্তা। এখন আমার চিন্তা হলো তোমার সব কিছু ঘিরে। তোমার সব কিছু আমার ভাবতে চেয়ে অনেক বেশি ভালো লাগে জান। আল্লাহ গো, আমি কি করব এই ছেলেটাকে নিয়ে? এই ছেলেটা বারবার আমাকে কেন বিরক্ত করে? আমাকে দিয়ে সব ভালো লাগে না। থাক তুই একা একা এখানে বকবক করতে থাক। আমি নিজে ক্লাসে গেলাম, তারপর আমি জানি আমি না গেলে তুইও যাবি না। তোর জন্য শান্তিতে ভার্সিটিতেও বসে থাকতে পারি না। এই বলে তখন আখি চলে গেল ক্লাসরুমে। আর শাহরিয়ার তার বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে যথারীতি পেছনের বেঞ্চে বসে পড়ল, কারণ সে মোটামুটি অনেকটা লেট করে এসেছে। স্যার প্রতিবারের মতোই তাকে আবারও বকা দিয়ে শাসন করল। আর পেছনে সকল বন্ধু বান্ধব বসে আছে। শাহরিয়ারের সব কয়টাই হারামি। আর শাহরিয়ার যাওয়ার পরে তাদের দুষ্টুমি আরো বেশি বেড়ে উঠল। আর তখন রাকিব শাহরিয়ারকে বলতে লাগলো, কিরে দোস্ত, তুই আর কতদিন এই আখির পিছনে পড়ে থাকবি ভাই? তোর কি মাথা ঠিক আছে? আখি আপু কতটা ডেঞ্জারাস, তোকে শুধুমাত্র তার বান্ধবীর ছোট ভাই দেখে তোকে কোনো কিছু বলছে না। না হলে বাকিগুলোর কি অবস্থা হয় সেইগুলো তো তোর অজানা নয়। এসব কিছু বুঝবি না। যখন নিজে কারোর সঙ্গে প্রেম করবি তখন বুঝতে পারবি এগুলোর মানেটা কি। আপাতত এখন স্যারের ক্লাসে মনোযোগ দে, না হলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবে। এই স্যার শালা বজ্জাত আছে। এইগুলো আমাকে বলতে হবে না,
এগুলো আমি খুব ভালো করেই জানি। আর একটা সুসংবাদ আছে, স্যার হয়তো আমাদের শিক্ষা সফর নিয়ে কথা বলবে একটু পরেই, দেখে নিস। তারপর স্যার কিছু লেকচার দিল। আর লেকচার দেওয়ার পরে তখন শিক্ষা সফর নিয়ে কথা বলতে লাগলো। আর তখন বলল অনার্স 3য় বর্ষকে নিয়ে কক্সবাজার যাওয়া হবে, কিন্তু টাকা কম দেখে নেওয়া হচ্ছে না, তাই প্রথম বর্ষকে সহ নেওয়া হবে। স্যারের মুখ থেকে এই কথা শোনার পরে তখন শাহরিয়ার দাঁড়িয়ে গেল। আর তখন শাহরিয়ার তাকে বলতে লাগলো, স্যার, আপনি আমাদেরকে 3rd ইয়ারের সঙ্গে একসাথে শিক্ষা করে নিয়ে যাবেন, এতে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু আক্ষেপটা হলো, স্যার আপনি টাকার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আর যদি ওরা সমস্ত টাকা পরিশোধ করে দিত, মানে সব টাকা যদি পরিমাণ মতো হয়ে যেত, তাহলে তো আর আমাদেরকে নিতেন না। তাহলে তো আমাদেরকে আরও অনেক দিন পরে নেবেন, তাই তো? হ্যাঁ, এটা তো ঠিকই, কারণ তোমরা নতুন ভর্তি হয়েছ, তোমরা এখন সব কিছু বুঝে উঠতে পারোনি। আগে তোমাদের ক্লাসরুম ঠিক হোক, নিয়মিত ক্লাস করো, তারপর তোমাদের একটা ব্যবস্থা করা যাবে। এখনও তো 1 মাসও হয়নি, আর এখনই যদি তোমরা শিক্ষা সফর নিয়ে আলোচনা করো তাহলে তো হবে না। নিম্নত পক্ষে 3-4 মাস পরে তোমাদেরকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হতো। আপাতত তোমাদের ভাগ্য ভালো, তার জন্য তোমরা তাড়াতাড়ি পেয়ে গেলে এই সুযোগটা। জি স্যার, আমরা 1st ইয়ারের সকলেই যাব, কারণ সিনিয়রদের সঙ্গে পিকনিক করতে যাব কক্সবাজারে, সেটাও আবার সিনিয়রদের সঙ্গে। স্যার, আমরা কদিন থাকবো? হ্যাঁ, তুমি বসো, আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি। শোনো, তোমরা 2 দিনের মধ্যে টাকা জমা দেবে, আর আমরা বৃহস্পতিবারে যাচ্ছি। আজকে সোমবার, তোমরা বুধবার পর্যন্ত সময় পাবে টাকা দেওয়ার জন্য। আর বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্সিটির সামনে থেকে বাস রওনা দেবে। আমরা রবিবার ফিরে আসবো। জি স্যার, অনেক ভালো হবে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ দিলেও অনেক ছোট হয়ে যাবে, আপনাকে এর থেকেও বড় কিছু দেওয়ার দরকার। শাহরিয়ার, তুমি কিন্তু বেশি কথা বলছো, চুপচাপ থাকো। তোমার বোন আমার কাছে বিচার দিয়েছে তুমি নাকি ঠিকমতো ক্লাস করতে চাও না, ক্লাসের মধ্যে ফাঁকি দাও। তার জন্য মাঝে মাঝে তোমাকে দেখি না, আর তোমাকে জিজ্ঞেস করলে বলো তুমি অসুস্থ ছিলে। তোমার বোন এত ভালো, তুমি এত বদমাশি করো কেন? স্যার, কি যে বলেন না, আমার বোন কি আর কোনো কিছু বোঝে? ও তো সব সময় আমার পিছনে লেগে থাকে, তার জন্যই হয়তো আপনার কাছে এমন বিচার দিয়েছে। স্যার, আমাকে দেখে কি আপনার এরকম মনে হয় আমি কথা ভালো একটা ছেলে? আর কোনো কিছু বললেন না, কারণ স্যার খুব ভালো করে জানে শাহরিয়ারের অবস্থাটা, কারণ শাহরিয়ারের স্যার অনেক আগে থেকে চিনত। তারপর ক্লাসের সময় শেষ হওয়ার পরে তখন দেখতে পারলো আঁকি লুকিয়ে লুকিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছে। কেন লুকিয়ে লুকিয়ে বের হচ্ছে এটা শাহরিয়ার খুব ভালো করে বুঝতে পারছে, শুধুমাত্র শাহরিয়ারের জন্যই। শাহরিয়ার তাড়াতাড়ি করে আঁকির সামনে আসলো, আর আঁকি সামনে আসার পরে দাঁড়িয়ে পড়ল। তখন আঁকিকে শাহরিয়ার বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কেন আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছিলে? তুমি জানো যে আমার ক্লাস 5 মিনিট লেট করে ছুটি হয়। তুমি আমার সঙ্গে কথা না বলে তো যেতে পারবে না। চলো আজকে পার্কে গিয়ে তোমাকে ফুচকা খাওয়াবো। আমি ফুচকা যে সেই মানুষের সঙ্গে খাই না, বুঝতে পারছিস? এখন আমাকে বাসায় যেতে হবে, যে কারণে বাসায় অনেক কাজ আছে। মিথিলা থাকলে অবশ্যই পার্কে যেতাম, কিন্তু এখন তোর সঙ্গে যেতে ভালো লাগতেছে না। এমনিতেই ওখানে আমার ক্লাসের সকলেই থাকবে, আর তোর সঙ্গে আমাকে দেখলে ওরা খারাপ ভাবতে পারে। এমনিতেই তুই পুরো ভার্সিটি জানিয়ে বেড়াচ্ছিস। আমি সবাইকে বলি, কারণ কেউ যেন তোমার দিকে চোখ তুলে না তাকায়। সেই জন্যই হয়তো সিনিয়ররা তোমাকে প্রপোজ করার এখন আর সাহস করে না। আগে প্রপোজ করতে পারো, কিন্তু এখন আর প্রপোজ করতে সাহস পায় না। এটা কতটা প্রোডাকশন দিচ্ছি তোমাকে, দেখতে পাচ্ছ? আমাকে তোর প্রোটেকশন দিতে হবে না, আমারটা আমি নিজেই প্রোটেকশন দিতে জানি। আপাতত তোর এই উপকারটা না করে তুই বাসায় যা, আমাকেও বাসায় যেতে দে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। কোথাও নড়বে না, কারণ আমি তোমার জন্য রিক্সা আনতে যাব। তোমার এইভাবে রোদের মধ্যে
হেঁটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শাড়ির তখন একটু সামনে এগিয়ে আসলো, আর সামনে এগিয়ে আসার পরে একটা রিক্সা নিয়ে আবারও আখির কাছে আসলো। আখির কাছে আসার পরে আখিকে রিক্সায় উঠতে বললো, আর তখন শাড়িয়ার আবারও আখিকে বলতে লাগলো, যদি অনুমতি দাও তাহলে আমাকে সামনে নামিয়ে দিও, আমি চলে যাব, কারণ আমাকেও তো হেঁটে যাওয়া লাগবে। আমার তো আর বাইক নেই যে বাইকে করে চলে যাব বা তোমাকে নামিয়ে দেব, আপাতত রিক্সা দিয়ে নামিয়ে দিলেই হবে। আখি কোনো কিছু বলল না। আখি মুখ ফিরে নিল, আর তখন শাড়িয়ার বুঝে ফেলল। আখি কোনো কিছু বলল না। আখি মুখ ফিরিয়ে নিল, আর তখন শাড়িয়ার বুঝে ফেলল যে আখির মতামত রয়েছে রিক্সায় ওঠার জন্য। আর শাড়িয়ার মাঝে মাঝে আখির দিকে লক্ষ্য করছে, কিন্তু আখি একবারও শাড়িয়ার দিকে তাকাচ্ছে না। সে তার মতো করেই বসে আছে। আর সামনের রাস্তায় আসতেই শাড়িয়ার তখন নেমে গেল আর ভাড়া দিয়ে দিল। আর তখন আখি ভাড়াটা দিতে নিষেধ করেছিল, কিন্তু শাড়িয়ার জোর করেই দিয়ে দিল। তারপর শাড়িয়ার সোজা বাসায় চলে আসলো। বাসায় আসার পরে তখন মিথিলার দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে তখন মিথিলা শাড়িয়ারকে বলতে লাগলো, এই হারামি, তোকে না বলছিলাম তুই আখির সঙ্গে কথা বলবি না, ওর কাছাকাছি যাবি না? তোর থেকে তো আখির পারফিউমের ঘ্রাণ আসছে। কেন, তুই আখির সঙ্গে কি করেছিস? আরে আমি আর কি করব, আমি হেঁটে হেঁটে আসছিলাম, আর তখন আখি বলল রিক্সায় উঠতে, আর রিক্সা দিয়ে আমাকে এই রাস্তা পর্যন্ত নামিয়ে দিয়ে এসে বাসায় চলে গেল। হারামি, মনে হয় ঘটনাটা উল্টো ঘটেছে। তুই জোর করে রিক্সা উঠেছিস মনে হয়। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আর চুপচাপ খাবার খাবি, মা ঘুমাচ্ছে। শোন, ভার্সিটি থেকে তোদের ডিপার্টমেন্ট আর আমাদের ডিপার্টমেন্টে মিলে শিক্ষা সফরে যাচ্ছে কক্সবাজার। আমারটা সহ টাকা জমা দিয়ে দিস। টাকা খরচের বেলায় তুই আমার কাছে এসে বলিস, আর বাকি কোনো কিছু তো আমার কাছে এসে কখনো বলিস না। যা, খাবার দিয়ে রেখেছি, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। তারপর শাড়িয়ার ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খাবার খেয়ে নিল। আর খাবার খাওয়ার পরে তখন রুমে এসে ফোন টিপতে শুরু করলাম, আর আখিকে মেসেজ দিল। আখি সিন করছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না। আর তখন শাড়িয়ার বলতে লাগলো, যদি আমাকে রিপ্লাই না করো তাহলে কিন্তু আমি তোমার বাসায় আসব। এখন আর বাসায় আসলে বুঝতেই পারছো কি হবে। আমি কিন্তু আজকে মিথিলাকে সত্যি সব বিচার দিব, আর অনেক কথা বলবো তোর নামে। তুই কেন আমাকে বিরক্ত করছিস বলতো? তোর জন্য কি আমি অনলাইনেও ঠিক মতো থাকতে পারবো না? হ্যাঁ, তুমি অনলাইনে থাকতে পারবে, কিন্তু অনলাইনে থাকলে তুমি আমার সঙ্গে মেসেজ করবে, কথা বলবে। অন্য কোনো ছেলেদের রিপ্লাই তো দূরের কথা, কোনো ছবিতে লাভ রিয়াক্ট দিবে না, লাইক দিবে না। বল এখন কি বলবি, তাড়াতাড়ি বল। আমি এখন ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। ভেবেছিলাম গ্রুপে একটু কথা বলবো, আড্ডা দিব বান্ধবীর সঙ্গে, কিন্তু তোর জন্য আর হলো না। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। যদি একবার অনলাইনে দেখেছি তাহলে কিন্তু সরাসরি তোমার বাসায় আসব, আর বিকেলবেলা ছাদে আসবে অবশ্যই। এদিকে আখি তখন অফলাইন হয়ে যায়। আর তখন শাড়িয়ার ফেসবুকে গোতাগুতি করতে থাকে, আর এইভাবেই সময়টা পার হয়ে যায়। আগে তখন শুয়ে শুয়ে ভাবতে লাগলো শাড়িয়ারের কথা। সেও যে মনে মনে শাড়িয়ারকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু শাড়িয়ারকে শুধু শুধু এমন করছে। কিন্তু সে যদি ভালোবাসি কথাটা বলে তাহলে হয়তো মিথিলা কোনো কিছু মনে করতে পারে। আর এটা নিয়ে সে নিজেই নিজের সঙ্গে কথা বলতে লাগলো। আমি যে শাহরিয়ারকে ভালোবাসি এটা যদি মিথিলা জানতে পারে, হয়তো মিথিলা আমাকে ভুল বুঝবে আর আমার সঙ্গে কথা বলবে না। কিন্তু কি করব আমি, আমার মন তো আর মানতে চাইছে না। আমি যে শাহরিয়ারকে অনেক বেশি ভালোবাসি, তার কেয়ারিং, তার দুষ্টুমি, পাগলামো সব কিছু আমাকে পাগল করে দিচ্ছে। আমি কি করব, আমি না চাইতেও শাহরিয়ারের সামনে চলে যাই। আমি যে নিজেকে সামলাতে পারি না, এইটা নিয়ে কোনো কিছু করতেই হবে, যা হবার হবে। কিন্তু আগে তো বলে দেখি মিথিলাকে। আমি এসব কথা ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। আর ঘুম ভাঙলো কলের শব্দে। আর তখন
ফোনটা হাতে নিয়ে দেখলাম শাহরিয়ার আমাকে কল দিয়েছেন। বুঝতে পারলাম কেন কল দিয়েছেন। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে উঠলাম, আর ছাদে ওঠার পরে দেখতে পারলাম নিচে টং দোকানের সামনে শাহরিয়ার দাঁড়িয়ে আছে তার বন্ধু রাকিবের সঙ্গে। দোস্ত, আমার কেন জানি মনে হচ্ছে আখি আমাকে মনে মনে ভালোবাসে। যদি আমাকে তা দিয়ে ভালো না বাসো তাহলে দেখো আমার কথা এসে ছাদে কখনোই আসতো না। আমার কেন জানি মনে হচ্ছে সে আমাকে মনে মনে ভালোবাসে। জানি না এটা মিথ্যা হতে পারে, তবে আমার মন বলছে। দোস্ত, আমার কিন্তু এমনটা কখনোই মনে হচ্ছে না। দোস্ত, এটা কখনোই সম্ভব না, কারণ তোর বোন যদি জানতে পারে তাহলে এটা কখনোই মেনে নেবে না। তার বাড়িতে এটা ঠিক যে তোর বাবা তোর আপুর কথা সব কিছু করে, মানে তোর আপু যেটা বলবে সেটাই সঠিক হবে। তোর কথা সঠিক হবে না, কিন্তু তুই ভালো করে বোঝার চেষ্টা কর। আর যদিও তোকে ভালোবাসে তাহলে তোদের ভালোবাসা পূর্ণতা পাবে, এটা তুই কখনোই ভেবে নিস না। দেখো, সবসময় যেটা আমরা চিন্তা করি এমনটা নাও হতে পারে, ভালো কিছু হতে পারে। তুই সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করি, এই জন্যই তোর কপালে এখন পর্যন্ত প্রেম হলো না। মাত্র একটা ভালো মুডে ছিলাম আর তুই আমার মুডটা নষ্ট করে দিলি। চুপ করে থাক। একথা বলার পরে শাহরিয়ার রাকিবকে চুপ করিয়ে দেয়। রাকিব চুপচাপ তাদের কাণ্ড কারখানাগুলো দেখতে শুরু করলো। আর তখন শাহরিয়ার ফোন করলো আখি। প্রেম আর আখিকে ফোন করার সাথে সাথে আখি ফোনটা রিসিভ করলো। আর আখি ফোনটা রিসিভ করার পরে তখন আখি শাহরিয়ারকে বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমাকে কল দিয়েছিস কেন? কল রাখ বলছি। আর তুই আমাদের দোকানের সামনে কি করছিস? তুই দোকান থেকে যা, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। আমি এখনই আমার বাবাকে পাঠাচ্ছি। বাবা কিন্তু বাসায় আছে এখন। সমস্যা নেই, তাহলে তো আরো ভালো হয়। আমাদের বিয়ের কথাটা না হয় আমি তোমার বাবার সঙ্গে সরাসরি বলবো, তাহলে তো অনেক বেশি ভালো হবে। মাফ চাই, এবার একটু চুপ করে থাক, না হলে তোর মুখে আমি টেপ মেরে দেব। তোর এইসব কথাবার্তা শুনতে আমার একদম ভালো লাগে না। এখন ফোন রাখ, আমি ভেতরে যাব, আর কখনো ফোন দিবি না। এই বলে তখন আখি ফোন কেটে দিল। আর আখি ফোন কেটে দেওয়ার পরে তখন শাহরিয়ার এখান থেকে চলে যায় তার বাসায়। আর এভাবেই 2টা দিন পার হয়ে গেল। এতদিন শাহরিয়ার আখির খুনসুটি চলতেই থাকে। আখি মনে মনে শাহরিয়ারকে অনেক কথাই বলে, কিন্তু সামনাসামনি এসে সব কিছুই বলা যায়। আবারও সেই আগের মতোই ব্যবহার শুরু করে, বলতে গিয়েও বলতে পারে না। এদিকে তখন সন্ধ্যার সময় মিথিলা এবং শাহরিয়ার দুজনেই বাসা থেকে বের হয়। আর 2 ভাই বোন বাসা থেকে বেরিয়ে সোজা ভার্সিটির সামনে চলে আসলো। আর ভার্সিটির সামনে চলে আসার পরেই তখন দেখতে পারলো অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। মনে হয় প্রায় 4টা কি 5টা বাস হবে। বাসগুলো বেশ অনেক বড়, সবগুলো সমান, যে সিরিজের তার জন্যই বেশ অনেক বড়। শাহরিয়ার তখন তার বন্ধুবান্ধবদের সঙ্গে চলে যায়। বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়ে কথা বলতে শুরু করলো। আর হঠাৎ করে দেখতে পারলো আখি। আচ্ছা, একটা রিক্সা দিয়ে মিথিলার কাছাকাছি এসে নামলো। আর তখন রিক্সা থেকে নেমে মিথিলার দিকে হাঁটা দিল। আর আখিকে দেখতে পুরো পরীটার মতো লাগছে, কারণ কালো শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তাকে প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে। শাহরিয়ার সেদিকেই তাকিয়েছিল। আর তখন রাকিব তাকে পেছন থেকে ধাক্কা দেয়। আর ধাক্কা দেওয়ার পরে তখন এটা আবার এরা খুব ভালো করেই খেয়াল করলো। আর তখন মিথিলা এদিকে শাহরিয়ারের দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। আর তখন এদিকে রাকিব শাহরিয়ারকে ধাক্কা দেওয়ার পরে শাহরিয়ারের ধ্যান ভাঙলো। আর তখন শাহরিয়ার রাকিবকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কি সুন্দর একটা দৃশ্য দেখছিলাম আর তুই সেটা নষ্ট করে দিলি। শালা, তুই বারবার শুধুমাত্র আমাকে বিরক্ত করার জন্যই আসিস। যা, বাসে ওঠ, আমি একটু পরে আসছি। তোমরা প্রথম বর্ষের ছাত্রছাত্রী শেষের 2 বাসে উঠবে, আর বাকি সবাই তোমরা যারা 3য় বছরের ছাত্রছাত্রী আছো তারা বাকি 3টা বাসে উঠবে। সামনে 3টা বাস, ওটা হলো তোমাদের, আর বাকি 2টা বাস শেষে এটা হলো প্রথম বর্ষের। মেয়েরা আলাদা উঠবে, ছেলেরা আলাদা বাসে উঠবে, একসঙ্গে কখনই বসবে না। স্যার,
এটা কোনো কথা হলো স্যার? আজকে আমাদের পিকনিক বলে কথা, তারপর আবার আপনি এভাবে নিষেধাজ্ঞা যদি দেন তাহলে কেমন হয় স্যার? আমরা সবাই সমান, নারী পুরুষ সমান অধিকার যেহেতু আছে, তাহলে আমরা কেন আমাদের বন্ধুদের সঙ্গে যেতে পারবো না? আমি সেটা বলেছি, সেটাই হবে। আমার কথার উপর কোনো কথা বলা হবে না, না হলে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি গিয়ে বাসে উঠো, সময় হয়ে গেছে বাস ছেড়ে দেওয়ার। তারপর আর কোনো উপায় না পেয়ে তখন শাহরিয়ার বাসে উঠে যায়। আর বাসে উঠে যাওয়ার পরে তখন দেখতে পারলো তাদের বাসে অনেক আগেই ভর্তি হয়ে গেছে, মানে বাস ফুল। আর মেয়েদের এখানে জায়গা আছে, কিছু করার নেই। তখন শাহরিয়ার সহ বাকি আরও 10 জন তৃতীয় বর্ষের কাছে চলে আসলো। ওখানে ওই স্যার ছিল। আর তখন স্যার শাহরিয়ারকে বলতে লাগলো, কি ব্যাপার শাহরিয়ার, তোমরা সকলে এখানে দাঁড়িয়ে আসছো কেন? যাও তাড়াতাড়ি করে বাসে ওঠো। তোমাদেরকে বললাম না যে বাস ছাড়ার সময় হয়ে গেছে? স্যার, আমাদের জন্য 2টা বাস বরাদ্দ ছিল, আর এই 2টা বাসই তো পুরোপুরি ফুল হয়ে গেছে। আর এখন আমরা কোথায় যাব? আমরা এখানে প্রায় 10 জনের মতো আছি। আমাদেরকে অন্য কোনো বাসে করে নিয়ে যান, না হলে আমাদেরকে আলাদা কোনো মাইক্রোবাস করে যাব। ঠিক আছে, তোমাদের জন্য আর কি করা, তোমরা ওই তৃতীয় বর্ষের মেয়েদের বাসে ওঠো। ওখানে পিছনে অনেকগুলো সিট খালি আছে, আর অবশ্যই বেয়াদবি করবে না সিনিয়রদের সঙ্গে। তারপর শাহরিয়ার নাচতে নাচতে সরাসরি নাকিদের বাসে উঠে পড়ল। কারণ ওই বাসের মধ্যেই সিট অনেকগুলো ফাঁকা ছিল। আর এই কারণে শাহরিয়ার বেশ অনেক খুশি। আর এদিকে রাকিবের অবস্থা টাইট হয়ে গেছে, কারণ একবার যদি ধরা খায় তাহলে রাকিবের খবর আছে। শাহরিয়ার পেছনে বসার পরে তখন রাকিবের সঙ্গে গল্প করছিল। আর এদিকে যখন আঁখি খুব ভালো করে খেয়াল করলো যে শাহরিয়ার তার দিকে তাকিয়ে আছে, আর তখন আঁখি মনে মনে বলতে লাগলো, মানুষটা কেন যে সবার সামনে আমার দিকে তাকিয়ে থাকে সেটাই বুঝি না। আমারও তো লজ্জা শরম বলতে কোনো কিছু আছে, আমি যে তাকে পারি না সবার কারণে। কিরে, তুই মনে মনে এভাবে বিড়বিড় করছিস কেন? শোন, শাহরিয়ারের কথা একদম কোনো কিছু মনে করবি না। ও একটু পাগল, ছোট মানুষ, তাই তোর সঙ্গে এমন করে। তুই কিন্তু একদম ওকে প্রশ্রয় দিবি না। আর তুই কিন্তু একটু বেশি বেশি ওকে বকাঝকা করছিস। এত বকাঝকা করার কি আছে? তাহলে তেমন কোনো কিছুই বলিস না। ও যখন নিজের ভুলটা বুঝতে পারবে তখন এমনিতেই ঠিক হয়ে যাবে। আর বলতে হবে না তোর, আর ও এমনিতেই কখনো শোধরাবে না, এটা আমি তোকে শিওর দিয়ে বলতে পারি। ও যেটা চায় সেটা আদায় করা ছাড়া ছোটবেলা থেকেই দেখে আসছি। তুই ওকে চিনিস না, আমি ওকে ভালো করে চিনি। ও কীরকম ছেলে একমাত্র আমি জানি। ও তার নিজের কিছু পাওয়ার জন্য সকল কিছু করতে পারে, মানে যেটা চায় মানে চায়। থাক, আর এত কথা বলতে হবে না, এখন একটু চুপচাপ থাক। আর দেখছিস পেছনে কত আনন্দ করছে। আমারও ইচ্ছে করছে পেছনে গিয়ে আনন্দ করতে। ওরা কেমন নাচানাচি করছে। এরকমটা কখনোই করবি না, ওরা হলো জুনিয়র। আর এখানে শাহরিয়ারও আছে, ওখানে তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই ওখানেই বসে থাক আর বাইরের প্রকৃতি দেখতে থাক। আখির ইচ্ছা ছিল শাহরিয়ারের কাছে এসে শাহরিয়ারের সঙ্গে বসে গল্প করার, কিন্তু সেটা মিথিলার জন্য হয়ে উঠল না। আখি আর কি করবেন? তখন আখি ইচ্ছে করে শাহরিয়ারকে মেসেজ দিলাম। শাহরিয়ার তখন বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করতে ব্যস্ত। আর তখন মেসেজটা পেয়ে শাহরিয়ার তখন মোবাইলটা বের করলো। মোবাইলটা বের করার পরে দেখতে পারলো আখির মেসেজ, যেন হাতে চাঁদ পেয়েছে এরকম একটা অবস্থা। আখি তখন বলতে শুরু করলো, কিরে এরকম করে তাকিয়ে আছিস কেন? দেখতে তো বাদরের মতো দেখা যাচ্ছে। চুপচাপ বসে থাকতে পারিস না? এখন লাফাতে পারে, যদি ব্যথা পাস তখন কি হবে? আমাকে নিয়ে মনে হয় তোমার অনেক চিন্তা। আর চিন্তা হবেই বা না কেন, আমি যে তোমার আর 10টা না 5টা না একটা মাত্র জুনিয়র পর। তোর কি এইসব বাজে কথা ছাড়া আর কোনো কথা নেই? চুপচাপ থাকতে পারিস না? একটু শোন, ওখানে গিয়ে আমাকে একটু কক্সবাজারের বাইরে নিয়ে যাবি, আমার অনেক ইচ্ছা। এটা মনে হয় কখনোই সম্ভব না, কারণ ওখানে স্যারেরা সবসময় দায়িত্বে থাকবে। আর কক্সবাজারের বাইরে মানে মেয়ে, কক্সবাজার ছেড়ে আবার কোথায় যেতে চাচ্ছ? আরে
তেমন কোথাও না। ওই যে স্পিড বোটে অন্য একটা দ্বীপ আছে না, ওই দ্বীপে ওই শুটকি মল আমার দেখতে অনেক ইচ্ছে। অনলাইনে প্রায়ই দেখে বিজ্ঞাপন যে ওখানে নাকি মানুষের জীবন যাপন অন্যরকম, তাই দেখতে চাইছিলাম। ও আচ্ছা ঠিক আছে, সময় পেলেই নিয়ে যাব, আর না হলে ভিডিও করে এনে দেবো, তখন এখানে দেখবে। আর এমনিতেও ওই জায়গাটা অনেক বেশি দুর্গম পরিবেশে হয়ে গেলে আবার সমস্যা। তুই আছিস না, তোর সঙ্গে কি আর কোনো ঝামেলা হবে? আমাকে নিয়ে যাবি আর প্রোডাকশন নিয়ে আসবি, ঠিক আছে? তাই কোনো চিন্তা করি না। নেই, আমি হয়তো তোমার ক্ষতিও করতে পারি, ওখানে গিয়ে দোষ কি আছে? কারণ তোকে আমি বিশ্বাস করি বিশ্বাস করে বলি তো তুই আবার অন্য কিছু ভেবে নিস না। তোকে আমি কিভাবে বিশ্বাস করি তুই আমার কখনো কোনো ক্ষতি করবি না? যাকে এই কথাটা শুনে নিজেকে একটু অন্যরকম মনে হচ্ছে। আর একটা কথা, ওখানে গিয়ে কিন্তু তুমি অন্য কোনো জায়গায় আমার কথা ছাড়া যাবে না, কারণ ওখানে অনেক ছেলে থাকবে তোমার পেছনে তোমার ক্ষতি করতে চেষ্টা করবে। এভাবে শাহরিয়ার এবং আঁখি দুজনে মিলেই কথা বলতে শুরু করলো। আর কথা বলতে বলতে কবে যে সময়টা কেটে গেল সেটা বুঝতেই পারলো না। দুজনে মিলেই বেশ ভালো একটাই সময় কাটিয়েছে। শাহরিয়ার কথা বলতে বলতে কখন যে বাসের মধ্যে ঘুমিয়ে গেল বুঝতেই পারলো না। আপনার এদিকে আঁখি দেখতে পারলো মিথিলা জানালার পাশে এখন ধারান দিয়ে ঘুমিয়ে গিয়েছে। আর তখন আঁখি পেছনে চলে আসলো। আর পেছনে আসার পরে কখন শাহরিয়ারকে দেখে তার ইচ্ছে করছে বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর তখন আঁখি গায়ের উপর একটা চাদর দিয়ে দেয়। আর তখন ওখান থেকে এসে সোজা মিথিলার পাশে বসে পড়ল। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর বাস সকাল 8টার দিকে কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছালো। আর ওখান থেকে সোজা হোটেলে সবাই চলে আসলো। আর হোটেলে খাওয়া দাওয়া শেষ করে পরে তখন সকলেই ঘুমিয়ে গেল। এদিকে যখন পুরো রাস্তা মোটামুটি শাহরিয়ার এবং আঁখি ঘুমিয়ে এসেছেন, তার জন্য তেমন একটা ঘুমানোর প্রয়োজন নেই এখন। আর তখন আঁখি শাহরিয়ারকে কল দিল। আর শাহরিয়ার এদিকে আঁখির কল পেয়ে পুরো অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ আঁখি নিজে থেকে এসব কিছু করছে। তার মানে আঁখিরও মনে শাহরিয়ারের জন্য। আঁখি তখন কল দিয়ে শাহরিয়ারকে বলতে শুরু করলো, কিরে তুই কি এখন ঘুমাবি নাকি একটু বাইরে বের হবে? আসলে আমি একটু বাইরে বের হতে চেয়েছিলাম, আমার আর হোটেলে থাকতে মন চাইছে না। একটু বাইরে ঘোরাফেরা করলে হয়তো ভালো লাগতো। বাসে তো মোটামুটি ভালোই ঘুমিয়েছি। না, আমি এখন ঘুমাবো না, ঠিক আছে? তুমি বের হও, আমি ব্যস্ত আছি এখনই ঘুম থেকে। আর অবশ্যই ছাতা নিয়ে বের হবে, বাইরে মনে হয় অনেক রোদ। আঁখি তখন কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে শাহরিয়ারের কথায় ছাতা নিয়ে বের হয়। আর এদিকে শাহরিয়ার বের হয়ে আঁখির কাছাকাছি আসলো। আঁখির কাছাকাছি আসার পরে দুজনে মিলে সমুদ্রের পাড়ে যেতে শুরু করলো। আর যেহেতু একটা ছাতা, তার জন্য আঁখির ছাতার নিচে শাহরিয়ার যাচ্ছে। শাহরিয়ার তখন বলতে শুরু করলো, কেউ যে আমার জন্য এতটা চিন্তা ভাবনা করে সেটা তো আমার জানা ছিল না। আমি ঘুমিয়ে গেলে কেউ আমার উপর চাদর দিয়ে যায়, এটা কি কেউ জানে না? কে তোর গায়ের চাদরটা নিয়ে গেছে? আবার তুইও এসব কি আবল তাবল কথা বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। যা বলার সরাসরি বল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আর কথা হলো, দেখতে পাচ্ছো সমুদ্র কতটা সুন্দর দেখতে তোমার মতো। তুই কি আমাকে পাম দিচ্ছিস নাকি? আমার সত্যিই প্রশংসা করছিস, বুঝতে পারছি না। আর চাদরটা তোর কাছে রেখে দে, এটা মনে হয় মিথিলা দেখতে না পারে। এটাই বুঝতে পারি না, তুমি আমার বোনকে এত ভয় পাও কেন? তোমরা না দুজনে বান্ধবী? মিথিলা আপু যেটা বলো তুমি সেটাই শোনো। মিথিলা আপুর উপর কোনো কথা বলো না কেন? এটার উত্তর তুই আমার কাছে পাবি না। আর আমি কাউকে ভয় পাই না। আমি কেন ওর কথার উপর কথা বলি না সেটা তুই যদি বুঝতি তাহলে এই প্রশ্নটা আমাকে করতি না। শাহরিয়ার তখন আঁখির হাত ধরতে চাইল, কিন্তু শাহরিয়ার ধরতে গিয়েও ধরতে পারল না। শাহরিয়ার নিজে থেকে তার হাত সরিয়ে নিয়েছে।
আর এই কাণ্ড দেখে আখি অনেকটা হাসি আটকে রাখতে পারছে না। আখি এদিকে মনে মনে হেসেই যাচ্ছে। পরে দুজনে মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তখন শাহরিয়ার দেখতে পারল দূরেই আইসক্রিম বিক্রি করছেন। আর তখন শাহরিয়ার আইসক্রিম কেনার জন্য একটু দূরে চলে আসলো। আর আইসক্রিম কেনার পরে তখন দেখতে পারল আখিকে ঘিরে রয়েছে কয়েকটা ছেলে, আর ছেলেগুলো আখির সঙ্গে অসভ্যতম করছেন। আর এটা দেখার পরে তাড়াতাড়ি করে এগিয়ে আসলো আখির কাছে। আখির কাছে আসার পরে তখন ছেলেগুলো আখিকে দেখে বলতে লাগলো, কি রে, এর মধ্যে দেখি তোর আবার বয়ফ্রেন্ড চলে এসেছে আমাদের সঙ্গে লড়াই করার জন্য। এই ছেলে, তোকে বলছি, এমনিতেই তুই দেখতে বাচ্চা বাচ্চা, এখান থেকে চুপচাপ চলে যা, না হলে মেরে এখানে পুঁতে রাখবো। মেয়েটাকে আমাদেরকে ভোগ করতে দে, তোকে সুযোগ দেওয়া হবে। আমি আমার মালকে কাউকে ছুতে দেই না। যদি ওকে কাজ করে দেখাতে পারিস তাহলে আমি নিজে থেকে ওখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাব। তখন যা করার করিনি, এটা শুধুই আমার ব্যক্তিগত মাল। শুধু তো আমাদের সঙ্গে কেন ঝামেলা করতে যাচ্ছে? তুই বাঁচতে পারবি না রে, তোকে দেখে অনেকটা মায়া হচ্ছে, কিন্তু তুই আমাদের সঙ্গে লাগতে যাচ্ছিস। তুই ভাবতে পারছিস না আমরা তোর কি করতে পারি? আমি কারোর সঙ্গে নিজে থেকে লাগতে চাই না, আর কেউ যদি আমার সঙ্গে লাগতে আসে তাহলে তাকে আবার ছেড়েও দেই না। তোদের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যাই, না হলে এমন মাইর দিব আর কখনো উঠে দাঁড়াতে পারবি না। সারা জীবন হাসপাতালের বেডে শুয়ে থাকবে আর বুড়া বুড়া নার্সগুলোকে দেখবি। আরে রকি, তুই প্রসঙ্গে কি কথা বলছিস? শালাকে মেরে দে, আর শালাকে মেরে দিয়ে এই মেয়েটাকে আমরা তুলে নিয়ে যাই আমার রাস্তা নাই, আর ওখানে গিয়ে মেয়েটাকে ভোগ করব। তখনই কয়েকটা ছেলে শাহরিয়ারের দিকে এগিয়ে আসলো। আর শাহরিয়ারের দিকে এগিয়ে আসার পরে তখন শাহরিয়ারকে মারতে শুরু করলো। শাহরিয়ারও তাদেরকে মারতে শুরু করলো, কিন্তু ওর আগে সঙ্গে পারল না। শাহরিয়ার ওদেরকে মারতে মারতে বড় আত্মরা করে ফেলেছেন। আর শেষ পর্যন্ত ওরা পালিয়ে চলে গেছে। চারজনের সঙ্গে একাই ফাইটিং করছে শাহরিয়ার। আর হঠাৎ করে আখি খেয়াল করলো শাহরিয়ারের হাত থেকে রক্ত পড়ছে। ছেলেগুলোর হাতে ছুরি ছিল, আর যার কারণে শাহরিয়ারের হাতের মধ্যে লেগে যায়। আর তখন আখি তাড়াতাড়ি করে তার ওড়না ছিঁড়ে তার হাতের মধ্যে বেঁধে দিল। শাহরিয়ারের হাতের মধ্যে বেঁধে দেওয়ার সময় শাহরিয়ার অপলক দৃষ্টিতে আখির দিকে তাকিয়েছিল, যেন চোখ ফেরাতেই পারছে না। ভীষণভাবে চোখের মায়ায় পড়ে গেছে শাহরিয়ার। আর তখন আখি কোনো কথা না বলেই কান্না করতে করতে শাহরিয়ারকে শক্ত করে জড়িয়ে ধরল। আর শাহরিয়ারকে জড়িয়ে ধরে আখি বলতে লাগলো, কেন শুধু শুধু তুই আমার সঙ্গে লাগতে গিয়েছিলি? তোর যদি কিছু হয়ে যেত, এর চেয়ে যদি বেশি কিছু হয়ে যেত, তখন আমি নিজেকে কি করে সামলাতাম তুই বুঝতে পারছিস না কেন? কি বুঝবো? তুমি যদি আমাকে কোনো কিছু না বলো তাহলে আমি কি বুঝবো? সে অনেক দিন ধরেই তো পেছনে পড়ে আছি, একটু তো কোনো কিছু বললে না। যাই কিছু বলো না কেন, তুই যেটা বলেছিস আমি তো সেই কাজটাই করি নাকি? বিকেলে ছাদে আসতে বলিস প্রতিদিন, আমি তো আসি নাকি? এটা কি তোর বোঝা উচিত না যে আমি কি চাই তোর কাছে? কেন? আপনি সিনিয়র মানুষ, আপনি নিজে আগে বলতে পারেন না আপনি কি চান? আর আমার জন্য আপনার এত চিন্তা কিসের শুনি? আমি যে তোকে ভীষণ 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 ভালোবাসি কখনো ভয়ের কারণে বলতে পারিনি, কারণ আমার আর মিথিলার সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় সেই কারণে আমি তোকে সব সময় দূরে দূরে রাখার চেষ্টা করতাম। কিন্তু মন তো কখনোই মানতে চাইতো না। মন তো সবসময় তোর কাছেই আসার জন্য বাহানা করতাম, কিন্তু অনেক কষ্টে নিজেকে মানিয়ে রাখতাম। চল। শাহরিয়ার যখন শক্ত করে আখিকে জড়িয়ে ধরল, আর তখন আখি সকলের কথা ভেবে কিছুটা লজ্জা পেয়ে গেল। তারপর দুজনে মিলে চলে আসলো একটা নিয়েই ফিরে জায়গায়। আর পাথরের উপর বসার পরে আখির কোলে মাথা রেখে শুয়ে আছে। শুয়ে শুয়ে সমুদ্রের ঢেউগুলো উপভোগ করছে। আর তখন আখি তাকে বলতে লাগলো, কে তোর না হাত ব্যথা করছে? তাহলে হোটেলে চল, ট্যাবলেট খাবি, না হলে তো হাতের ব্যথায় থাকতে পারবি না। এমনিতেই অনেকটা হাত কেটে গেছে, আর একটু হলে কি হতো বুঝতে পারছিলি? না, এখন আমি যাব না, আর এখন আমার এখানে ভালো লাগছে। আচ্ছা, এখনো কি
তুই তুই করে বলার অভ্যাসটা যাবে না নাকি? এই তুই তুই শুনতে, এই তুই তুই শুনতে আর ভালো লাগছে না আমার। যেদিন আমাকে বিয়ে করে তোর বাড়িতে নিয়ে যাবে সেদিন থেকে তুমি করে বলবো। আপাতত এই তুই বলে ডাকা কখনোই বন্ধ হবে না। কি বলো তুমি? উল্টাপাল্টা কথা বলো কেন? তুমি কি মেয়ে নাকি যে আমি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো? উল্টো আমি তো তোমার কাছে বিয়ে বসে তোমার বাড়িতে যাব, কারণ তুমি তো মেয়ে নাও, তুমি একটা ছেলে, তাই তো? এসব ফাজলামো মার্কা কথা বলাটা তো স্বভাব হয়ে গেছে, তাই না? সিরিয়াস কথার মাঝে যে এসব ফাজলামি কথা বলেই তখনই মেজাজ খারাপ হয়ে যায়। শয়তান একটা। আমি ছেলে, এটা কোন দিক দিয়ে মনে হয়? তুমি যে একটা মেয়ে সেটা কোন দিক দিয়ে মনে হয়? মেয়েদের যা কিছু আছে সেটা তো এখনো পর্যন্ত কোনো কিছু দেখতে পারলাম না, তাহলে কি করে বলি যে তুমি একটা মেয়ে? এত কিছু দেখা লাগবে না, ঠিক আছে? আমি ছেলে, এবার খুশি? এখন চল, আমার খুব খিদে পেয়েছে। খেতে হবে তো নাকি? এই তুমি কি পাগল যে তুমি এখন খাবে? তুমি না সকালবেলা সবার সঙ্গে খাওয়া দাওয়া করলে, তারপর আবার আইসক্রিম এনে দিলাম, আইসক্রিম খেলে, আর এখন আবার কিসের খাওয়া দাওয়া? জানি না, আমার এমনিতেই কয়েকদিন ধরে বেশি বেশি খেতে ইচ্ছে করছে। জানি না পেটের মধ্যে কি হয়েছে, বেশি বেশি খাওয়া লাগতেছে। আসলে এটাই তো সমস্যা, কারণ পরিসংখ্যানের স্টুডেন্টরা একটু বেশি খাওয়া দাওয়া করে, কারণ ওদের মাথায় তো অনেক বেশি টেনশন, সেই কারণে বেশি বেশি খাওয়া দাওয়া করে। প্লিজ এখান থেকে চল না, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। তোর হাতের ব্যথায় ভালো করে ব্যান্ডেজ করতে হবে, প্লিজ চল। আর না, আর এইভাবে কোলে শুয়ে থাকলে মানুষ কি বলবে? এখানে মানুষ কোথায় দেখতে পারলে? এখানে তো কোথাও কেউ নেই, আশেপাশে কাউকে কেউ দেখা যাচ্ছে না, তাই এত লজ্জা পাওয়ার কি আছে? আর আমার হাতে ব্যথা লেগেছে, তোমার নয়। এখন এমনিতেই ব্যথা কমে গেছে, তুমি বেঁধে দিয়েছো না? এইভাবেই দুজন মিলে কথা বলতে শুরু করলো। আর এইভাবে কতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। আর দুপুরবেলায় তারা হোটেলে ফিরে আসলো, আর হোটেলে এসে সকলের সঙ্গে খাওয়া দাওয়া শুরু করলো, আর তারপর দুজনে ঘুমিয়ে পড়লো। বিকেলবেলা ঘুম থেকে উঠে যথারীতি সকলেই মিলে ঘুরতে বের হলাম। আর সবার সঙ্গে ঘোরাফেরা শেষ করার পরে তখন সন্ধ্যার সময় সকলেই হোটেলে এসে বেশ ভালোই এনজয় করতে লাগলো। মোটামুটি সিনিয়ররা সকলেই ডান্স করছেন, আর সবাই মিলে হাততালি দিচ্ছে। এরপর একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্য থেকে হবেন এখানে স্যার কেউ নেই, না থাকার কথা। শারিয়ার দেখতে পারলো আখি একপাশে দাঁড়িয়ে আছে, আর তার দিকেই লক্ষ্য করছে। আর আখি কিছুক্ষণের মধ্যেই অন্যরকম হয়ে গেল। অন্যরকম বলতে আখি কিছুটা রাগের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর তখন আখি শারিয়ারের মোবাইলে মেসেজ পাঠালো। মেসেজটা ছিল, অন্য মেয়েদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই না? অন্য মেয়েদেরকে দেখার খুব শখ তোর। তুই অন্য মেয়েদের সব কিছু দেখতে তোর অনেক বেশি ভালো লাগে, তাই না? ফাজিল, আজকে তোকে আমি খালি খালি জায়গায় পাই, তারপরে আমি বুঝাবো। কিন্তু শারিয়ার বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করাতে মেসেজটা দেখতে পারলো না। আর এভাবেই বেশ অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর অনেকটা সময় আখির আগে তার রুমে চলে গেল। আর রুমে যাওয়ার পরে একা একাই মেয়েটা কান্না করছে। মেয়েটা একটু সরল স্বভাবের, এসব কিছু কখনোই সহ্য করতে পারে না। আর তখনই মিথিলা রুমে আসার পরে তখন আখির এই অবস্থা দেখে জিজ্ঞেস করতে লাগলো, কিরে তোর আবার কি হয়েছে? তোকে না দেখলাম, তুই মাত্র ওখানে ছিলি পার্টিতে, তারপর আবার এখন হঠাৎ করে রুমে চলে আসলি, তারপর আবার বালিশে মুখ গুজে কান্না করছিস। আমাকে এখন ডিস্টার্ব করিস না। আচ্ছা এটা বল, আমি কি দেখতে সুন্দর না? আমাকে দেখতে কি তোর মেয়েদের মতো লাগে না? তবু কেন আমার সঙ্গে এমনটা হয়? আরে কি সব পাগলের মতো উল্টাপাল্টা কথা বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর তুই দেখতে সুন্দর না? কে বলেছে তোকে সুন্দর না? এটা আমার থেকেও বেশ অনেকেই সুন্দর বলে। এটা আমার থেকেও বেশ অনেক সুন্দর বলে। তো তোর সঙ্গেই সবাই রিলেশনে যেতে চায়। আমার মনে হয় আমি দেখতে ভালো না, আমি দেখতে সুন্দর নই, তার জন্য আমার সঙ্গে এমনটা হয়। ও আমাকে কেন বুঝতে পারছে না? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তুই তো আমাকে কোনো কিছু বলছিস না, তাহলে আমি কি করে বুঝবো এই সব কথা? তুই আমাকে সব কিছু খুলে বল প্লিজ।
আমি যে শাহরিয়ারকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি। সে কেন অন্য মেয়েদের সঙ্গে কথা বলবে, অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকবে? আমি যেগুলো সহ্য করতে পারি না, ও কি এগুলো জানে না? কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? ও তো তোর থেকে অনেক জুনিয়র, তুই কি করে ওকে ভালোবাসতে পারিস? এটা হয় না, এটাই সমাজের মানুষ কখনোই মেনে নেবে না। মানুষজন খারাপ কথা বলবে, তোকেই খারাপ কথা বলবে। মানুষ কি বলবে সেটা নিয়ে আমি পরোয়া করি না। আমি যাকে ভালোবাসি তাকেই আমি বিয়ে করব, না হলে আমি আমার নিজেকে শেষ করে দিব। কারণ যার জন্য বেঁচে থাকবো সেই তো আমার হবে না। দেখ, তুই এগুলো ঠিক করছিস না, তুই জীবনে অনেক বড় ভুল করবি। দেখ, এটা হয় না, জুনিয়র ছেলেকে কখনোই ভালোবাসা যায় না, আর এই সম্পর্ক কখনোই মানুষ ভালো চোখে দেখবে না। আমি আর তুই ঠিক থাকলে তো হবে না, আমরা তো এই সমাজে বসবাস করি, তাই না? কিন্তু এই সমাজটাকে তৈরি করেছেন, এই সমাজের যে নিয়ম কানুন, এগুলো তো আমরাই তৈরি করেছি। কেন একটা সিনিয়র মেয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে পারবে না? তারা যদি সুখে থাকতে পারে তাহলে তো এই সমাজের কোনো কিছু যায় আসে না, তাই না? ওরা যদি খারাপ থাকে তাহলে তো এমন তো নয় যে সমাজের লোকেরা এসে সব কিছু ঠিকঠাক করে দেবে। তাহলে কেন তুই যা আপত্তি করছিস? তোর কি আমাকে পছন্দ না? দেখ, তোকে আমার অনেক বেশি পছন্দ, এটা তুই ভালো করেই জানিস। সেই ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব, আর তুই যদি আমার ভাইয়ের বউ হয়ে যাস তাহলে আমার যে খুশি মনে হয় আর কেউ হবে না। কিন্তু তাই বলে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করবি তুই, আর তার উপর তোকে আবার অনেক মানুষজন কথা শোনাবে, এটা কি ঠিক হবে বল? আমি কোনো কিছু শুনতে চাই না, আমি শুধুমাত্র শাহরিয়ারকে চাই। শাহরিয়ারকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি আমার নিজেকে শেষ করে দিব। আমার লাইফে আমার কোনো কিছুই চাই না, শুধুমাত্র শাহরিয়ারকে চাই। শাহরিয়ারের সঙ্গে আমি সাথে থাকতে পারলেই হবে, আর কোনো কিছু লাগবে না। আমার ধন সম্পদ কিছুই চাই না। আচ্ছা, তুই একটা কথা চিন্তা কর, তোর জন্য তো এখনই বিয়ের পাত্র দেখা হচ্ছে, যে কোনো সময় তোর বিয়ে ঠিক হয়ে যেতে পারে, আর তোর বিয়েটাও হয়ে যেতে পারে। কিন্তু শাহরিয়ারকে কি এখন বিয়ে করানো যাবে? তুই বল, মা বাবা কি বিয়ে করাতে পারবে শাহরিয়ারকে? আমি তার বড় বোন, আমাকে বিয়ে না দিয়ে পরে বিয়ে করতে পারে? তুই সিচুয়েশনটা বুঝতে পারছিস? আমি এত কিছু বুঝতে চাই না। আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করব। প্লিজ তুই করিস না। আমি শাহরিয়ারকে ছাড়া বাঁচবো না, আমি শাহরিয়ারকে ছাড়া মরে যাব। ওকে আমার কাছে নেবে প্লিজ? ঠিক আছে, আমি দেখছি এখন কি করা যায়। তবু প্লিজ অন্ততপক্ষে এভাবে কান্না করিস না। এভাবে কান্না করলে মানুষ কি বলবে? আমরা এখানে শিক্ষা সফরে এসেছি, এটা মনে রাখিস। এখানে অনেক স্যার ম্যাডাম আছে। মিথিলা এই কথা বলার পরে বাইরে চলে যায়, আর এদিকে আখি কান্না করতে থাকেন। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু আখি কোনো কিছু খেলো না। আখি না খেয়ে শুয়ে আছে। আর তখন আখি আবারও শাহরিয়ারকে একটা মেসেজ করলো বেলকনিতে আসার জন্য। রুমের বাহিরে অনেকটা সুন্দর বেলকনি আছে, আর ওখানে আখি এসে দাঁড়িয়ে আছে। আর তখন শাহরিয়ার চলে আসলো। শাহরিয়ার সেখানে আসার পরে আখি অনেকগুলো থাপ্পড় দেয় শাহরিয়ারকে। শাহরিয়ার কোনো কিছু বুঝতে পারলো না, এখন গালে হাত দিয়ে আখির দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো এসে আখির মুখে পড়ছে, আর এটা দেখা যাচ্ছে আখি অনেক বেশি রেগে আছে এবং চোখগুলো অনেক লাল হয়ে আছে। শাহরিয়ার বুঝতে পারছে যে আখি কান্না করছে, আর সেই কারণেই তার চোখ লাল হয়ে আছে। না হলে লাল হয়ে থাকার কোনো কথা না। আর তখন আখি শাহরিয়ারকে রাগি কণ্ঠে বলতে শুরু করলো, আমি তো তোকে আমার নিজের চাইতে অনেক বেশি ভালোবাসি, তবুও তুই কেন অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকিস? অন্য মেয়েদের সাথে ডান্স করা দেখবি, আমাকে কি তোর পছন্দ নয়? তুই আমাকে বলতি, আমি তোকে নিজে ডান্স করে দেখাতাম দরজা বন্ধ করে। তবু প্লিজ কেন তুই অন্য মেয়েদের দিকে তাকাবি? আমাকে কি তোর পছন্দ না? আরে তুমি এই কারণে আমার উপর রেগে আছো, আর এই কারণে তুমি এত কান্না করেছো। এই জন্যই তো বলি আপু আমাকে শুধু শুধু বকাঝকা করছে কেন, আমি নাকি লুচু হয়ে গেছি, এরকম টাইপের আরও অনেক বেশি কথা বলেছে আপু। আমারও কোনো মাথায় কিছু ঢুকছিল না। শোনো, জাস্ট এনজয় করছিলাম, আমি কোনো মেয়েদের দিকে তাকাইনি। আমি আমার ছেলে বন্ধুদের সঙ্গেই তো কথা বলছিলাম আর ওদের সঙ্গে ডান্স করছিলাম। আমি অন্য মেয়েদের ডান্স কেন দেখতে যাব?
আমার তো এরকম একটা পাগলি সিনিয়র বউ আছেই। সত্যি বলছিস নাকি আমার কাছে মিথ্যা কথা বলছিস আমাকে থামানোর জন্য? আমার তো মনে হচ্ছে তুই আমার কাছে মিথ্যা বলছিস, তোর চোখ বলছে তুই মিথ্যা কথা বলছিস। আরে তুমি কি বলছো? আমি তো তোমাকে আমার নিজের চাইতে অনেক বেশি ভালোবাসি, আর তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? সত্যি বলছি, এই যে দেখো, তোমার মাথা ছুঁয়ে কসম কাটছি, আমি অন্য মেয়েদের দিকে খারাপ চোখে তাকাইনি। আমি এমনি বন্ধু বান্ধবের সঙ্গে ফাইজলামও করতেছিলাম। আখি তখন কোনো কথা ছাড়াই শাহরিয়ারকে শক্ত করে জড়িয়ে ধরল। আর এটাই শাহরিয়ারের কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ যে মানুষটা শাসন করতে পারে ওই মানুষটা আবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারে। আর আখি জড়িয়ে ধরে আছে। আর তখনই মিথিলা চলে আসলো। এখানে মিথিলা আসার পরেই শাহরিয়ার ছাড়তে চাইছে, কিন্তু ছাড়তে পারছে না। আর তখন মিথিলা এসে আখিকে টানতে টানতে ওরা রুমে যাওয়ার পরে তখন মিথিলা আখিকে বলতে লাগলো, কি ব্যাপার, তোর কি হয়েছে? তোর যদি ঘুমানোর মন চায় তাহলে তুই একা ঘুমিয়ে পড়তি, আমি একটু পরে আসতাম। বুঝতে পারছেন? তুই কেন শুধু শুধু আমাকে এরকম বাধা দিচ্ছিস? তুই কি পাগল হয়ে গেলি? সবকিছু তুই বুঝে না বোঝার ভান করে আছিস। তুই কি বাচ্চা মেয়ে যে তোকে সবকিছু বুঝিয়ে দিতে হবে? এটা একটা হোটেল, এটা তো বুঝতে হবে। আর এখানে আমরা কি করতে এসেছি? শিক্ষা সফর এসেছি, আর ও তোর হাজবেন্ড নয়। এখন এটা তোর বুঝতে হবে। আমি তো ওর সঙ্গে এমন কোনো কিছুই করছি না যাতে মানুষে খারাপ কথা বলবে। এমনিতেই ভালোবাসি, আর আমিও ওর সঙ্গে ব্যক্তিগত কথা বলছিলাম। আমার মনে হয় তুই ইদানিং পাগল হয়ে গেছিস, কারণ আমার কাছে এটাই মনে হচ্ছে না। না হলে তোর মতো একজন সিনসিয়ারলি একটা মেয়েকে কি করে এরকম পাগলামি করতে পারে? দেখ ভাই, আমি বাসায় গিয়ে তোদের কথা বলবো, কিন্তু তবুও তো আমাকে সময় দিবি। সত্যি বলছিস তো? বাসায় গিয়ে কথা বলবি? জানিস ও সব কিছু না বলেছেন, আর আমি জানি ও এরকম কোনো কিছুই করতে পারে না। আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে। হায় রে, প্রেমে পড়লে যে মানুষ কত কিছু বলতে পারে। তুই না বললি যে অন্য মেয়েদের দিকে তাকিয়েছিল, আবার তুই এখন বলছিস ও তাকিয়েছিল না, ও শুধু তোকেই ভালোবাসে। তুই কি কখনো ভালোবেসেছিস? তাহলে তুই কি বুঝবি এইসবের কথা? তুই তো আছিস যে বিয়ের পর স্বামীকে ভালোবাসবে, এক কথায় পড়ে আছিস। এগুলো ভালোবাসা তুই বুঝবি না। তারপর দুজনেই ঘুমিয়ে গেল। আর এইভাবেই কেটে গেল 2টা দিন। আর ওরা যথারীতি ঢাকায় ফিরে আসলো। ফিরে আসার পরে তখন একদিন রাতের বেলা মিথিলা, শাহরিয়ার এবং তার মা বাবা মিলে সকলেই খাওয়া দাওয়া করছিল টেবিলে। আর তখনই মিথিলা তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চেয়েছিলাম আর কি, শাহরিয়ারের ব্যাপারে। শাহরিয়ার এবং আমার বান্ধবী, তুমি আখিকে তো চেনোই, তাদের মধ্যে রিলেশন চলছে। আকি কোনোভাবেই মানতে চাইছে না, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে। মিথিলা, তুই এসব কি কথা বলছিস? তোর সামনের মাসে বিয়ে, তোর বিয়ে ঠিক করেছে, আর তুই এখন বলছিস তোর ছোট ভাই তার বিয়ের কথা? ও কি কোনো চাকরি বাকরি করে নাকি যে ওর বিয়ে শাদী দিব আমি? বাবা, এখানে দুটি জীবনের প্রশ্ন। তুমি যদি ওদের বিয়েটা না মেনে নাও তাহলে কিন্তু ওরা পালিয়ে যেতেও দ্বিধাবোধ করবে না, কারণ একদিকে আখি এমন একটা পাগলি মেয়ে, তারপর আবার তোমার ছেলের যে অবস্থা, দুইটাই পাগল। যেহেতু শাহরিয়ার আর আখি দুজন দুজনকে ভালোবাসে, তাহলে অমত করো না, তুমিও রাজি হয়ে যাও। আর মেয়ের বিয়ের সামনের মাসের তো কি হয়েছে, শাহরিয়ার একটা এই সপ্তাহে দিয়ে দাও। তোমার কারণে ছেলেটা এরকম আশা করা হয়েছে। আমি এসবের মধ্যে নেই, আমার এসব সম্ভব হবে না কখনো। তার উপর আবার শাহরিয়ারের থেকে অনেক বড়, 2-3 বছরের বড় হবে আখি, তাহলে এটা কিভাবে সম্ভব? বাবা, একটা কথা বুঝতে চেষ্টা করো, ওদের যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের কি করে সমস্যা হবে? ওরা দুজনেই সারা জীবনের জন্য বুঝে শুনে সব কিছু করছে, তাহলে ওদের যদি সমস্যা না হয় আমাদেরও তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর তোমরা তো এটাই চাও যে আমরা যেন সুখে থাকি, তাহলে এটা মেনে নিতে পারছো না কেন? দেখো, আমি সব কিছু মেনে নিতাম, কিন্তু ও তো এখন কোনো কিছু করছে না। আর বয়সটাই বা কেমন এটা বলো? ও তো মাত্র নার্সে উঠেছে। বাবা, কিছুই করার নেই, যেটা হওয়ার সেটা হবে। আর তুমি আর দ্বিমত করো না বাবা,
তুমি আমার দিকে তাকিয়ে অন্তত পক্ষে শাহরিয়ার আর আখির বিয়েটা দিয়ে দাও। সেটা না হয় আখি নিজে ম্যানেজ করবে। আপাতত তুমি রাজি হয়ে যাও, বাকিটা দেখি আমি কি করা যায়। ঠিক আছে, আমি না হয় রাজি হয়ে গেলাম, কিন্তু আখির মা বাবাকে আমাদের ছেলে শাহরিয়ারের সঙ্গে বিয়ে দিতে রাজি হবে। কারণ একটা বেকার ছেলেকে কখনোই মানুষ পছন্দ করে না। তার উপর আবার মেয়ে বিয়ে তো দূরের কথা। সেটা না হয় আখি নিজে ম্যানেজ করবে। আপাতত তুমি রাজি হয়ে যাও, বাকিটা দেখি আমি কি করা যায়। দেখতে পাচ্ছ তোমার ছেলে কেমন লাজুক হয়ে আছে এখন। শাড়ির এখানে আর বসে না থেকে সোজা রুমে চলে আসতো। আর এদিকে আখি তখন তার মায়ের সঙ্গে কথা বলছিল। তার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার মা বুঝলে কি হবে, কারণ তার মা আখির বাবার উপর কোনো কথা বলতে পারে না। আর তবুও সাহস নিয়ে আখির বাবার কাছে গেল উনি। পত্রিকা পড়ছিলেন আখির মা। তখন আখির বাবাকে বলতে শুরু করলো। শাড়ির এখানে আর বসে না থেকে সোজা রুমে চলে আসলো। আর এদিকে আখি তখন তার মায়ের সঙ্গে কথা বলছিল। তার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার মা বুঝলে কি হবে, কারণ তার মা আখির বাবার উপর কোনো কথা বলতে পারে না। আর তবুও সাহস নিয়ে আখির বাবার কাছে গেল। উনি পত্রিকা পড়ছিলেন। আখির মা তখন আখির বাবাকে বলতে শুরু করলো। তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাইছিলাম। সেটা হলো আমাদের মেয়ের বিয়ে যার সঙ্গে ঠিক করেছো তার সঙ্গে বিয়েটা না দিলে কি হয় না? পাগলের মতো কথা বলতে, তুমি তোমার মেয়ের বিয়ে করে ফেলেছে, এখন শুধু দিন তারিখ ঠিক করার পালা। আর এখন তুমি এসব কথা বলছো। আরও কোন ছেলেকে ভালোবাসে ছেলে কি করে? মিথিলার ভাই শাহরিয়ার, তুমি ছেলেটাকে খুব ভালো করেছিলাম। আর তো এটাও ভালো দেখতে শুনতে। আর ওরা দুজনে যেহেতু দুজনকে ভালোবাসে, তাহলে তুমি আর অমত করো না। এটা বললেই হবে? তোমার মেয়ে একটা বেকার ছেলেকে ভালোবাসে। তার ছেলেটা তার থেকে যে বয়সে ছোট সেটাকে সে বলে গেছে। এসব ভালোবাসার কাছে শেষ পর্যন্ত আমার মেয়েটাকে একটা বেকার ছেলের হাতে তুলে দিব? এটা কখনোই হতে পারে না। তুমি তোমার মেয়েকে এসব ভুলে যেতে বলো। আর আমি যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি, ওর বিয়ে খুব তাড়াতাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করছি। 2-3 দিনের মধ্যে আমি বিয়ে দিব। বাবা, আমি শাহরিয়ারকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আমি এই ছেলেটাকে মরে গেলেও বিয়ে করব না। আজকে থেকে তোর ভার্সিটিতে যাওয়া বন্ধ। তুই রুমের বাইরে যেতে পারবি না, তোর কোথাও যাওয়া লাগবে না। আর ওই ছেলেকে তো ভুলে যায়। ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দিব না আমি। যেটা সঙ্গে ঠিক করেছি, ভেবেছিলাম কদিন পরে বিয়েটা দিব, পরীক্ষার পর। কিন্তু তোর জন্য আর এটা হলো না। আমি 2-1 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করছি। প্লিজ বাবা, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না। বাবা প্লিজ, তুমি আমার কথাটা একটু বলতে দাও, বুঝতে চেষ্টা করো। আমি শাহরিয়ারকে ছাড়া বাঁচবো না। আমি শাহরিয়ারকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। প্লিজ বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তারপর আখির বাবা আফজল সাহেব তখন আখিকে নিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখে এবং ছেলেবাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে শুরু করলো। আর কথা বলার সময় আখির বিয়ে কালকেই ঠিক করা হয়েছে। ছেলেবাড়ির লোকজন কালকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে। ছেলের মা বাবা কালকেই তাদের ছেলেকে নিয়ে এই বাড়িতে আসবে এবং আখিকে নিয়ে চলে যাবে, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। আর এদিকে আখি চিৎকার করছে, কান্না করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর কাজ হবে না, কারণ আফজল সাহেব যেটা ঠিক করে সেটাই হয়ে যায়। তার উপরে কথা বলার মানুষ এখন পর্যন্ত হয়ে ওঠেনি। আর এদিকে শাহরিয়ারের মা বাবা শাহরিয়ারের বিয়ের কথা বলার জন্য আফজল সাহেবের বাসায় চলে আসলো। বাসায় আসার পরে তখন কলিং বেল দিল। আর কলিং বেল দেওয়ার পরেই আফজল সাহেব করে দেখতে পেল শাহরিয়ারের মা বাবা এসেছে। তার সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল, কথা বলতো না। আর অপমান বোধ করে শাহরিয়ারের বাবা এবং মা দুজনেই চলে গেল। এদিকে আখির মা আখিকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আর আখি চিৎকার করে কান্না করছে, কিন্তু নিজেকে বোঝাতে পারছে না। এদিকে শাহরিয়ার কি করবে চিন্তা করছে, কিন্তু কোনো কিছুই মাথায় আসছে না এমন পরিস্থিতিতে। এদিকে আখি এমন একটা কাজ করে বসবে যে কাজটা করার জন্য মোটেও ভাবতেই পারছিল না তার বাবা আফজল সাহেব। আফজল সাহেব তখন রুমে গিয়ে দেখতে পেল আখি সুইসাইড করার জন্য চেষ্টা করছে। আখির হাত থেকে রক্ত পড়ছে।
তাড়াতাড়ি করে আখিকে হাসপাতালে নিয়ে আসা হলো। আখি অজ্ঞান হয়ে গেছে, অনেক ব্লাড বেরিয়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার পরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আর ডাক্তার প্রায় 1 ঘন্টা অপারেশন করার পরে তখন বের হয়ে আসলো। আর বের হবার পরে ডাক্তার যেটা বললো সেটা শোনার পরে কিছুটা ভেঙে পড়ল আফজাল সাহেব। হ্যাঁ ডাক্তার, আমিও ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আজকে আমি এমন ভুল করেছি বলেই আজকে আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের জন্য শুধুমাত্র আমি দায়ী, ওর এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। তার সেটা ঠিক আছে, আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। কিন্তু এখন যে ভুলটা করছেন সেটা তো সংশোধন করার প্রয়োজন, তাই না? আপনি আপনার মেয়ে যেটা চায় সেটা দিয়ে দিন, তাহলে দেখবেন ওরাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। আর আমরা সব সময় এটাই চাই যে আপনাদের সন্তান যেন সবসময় ভালো থাকে। মানুষটাকে খুঁজে পাওয়ার মতন মন মানসিকতা তাদের হয়েছে, কারণ ওরা আর ছোট নয়। ছোটবেলায় আমরা তাদের ভুলগুলো ধরিয়ে দিতাম, কিন্তু এখন তো আর এগুলো সম্ভব না, কারণ ওরা এখন অ্যাডাল্ট হয়েছে, ওদের ব্যক্তিগত একটা লাইফ রয়েছে। আমরা জোর করে কোনো কিছু একটা চাপিয়ে দিতে পারি না, এটা অন্যায়, এটা আদি যুগ নেই। আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু উনি আমার কোনো কথা বোঝেন নাই। উনি আমাকে আরো অনেক কথা শুনিয়েছে, উনি আমাকে আরো কথা শুনিয়ে দিয়েছে। আজকে আমার মেয়েটার কোনো কিছু হয়ে গেলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আজকে আপনার জন্যই আমার মেয়ের এই অবস্থা। দেখুন, এখন তো আর এসব কথা বলে কোনো লাভ নেই। আপনারা তাড়াতাড়ি করে বি পজিটিভ রক্ত জোগাড় করুন, যেখান থেকে পারেন প্লিজ। ওর যত বন্ধু বান্ধব আসে সবাইকে কল দিন। এদিকে তখন আখির মা তখন মিথিলাকে কল দেয়। আর মিথিলাকে কল দেওয়ার পরে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আর তখন মিথিলা শাহরিয়ারকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসলো। আর শাহরিয়ারের রক্তের গ্রুপ আখির সঙ্গে ম্যাচিং, তাই কোনো সমস্যা হলো না। শাহরিয়ার রক্ত দিয়ে দিল। আর রক্ত দেওয়ার পরে পাশের বেডে শুয়ে আছে শাহরিয়ার। শাহরিয়ার এক পাশ ফিরে শুধুমাত্র আখির দিকে তাকিয়ে আছে। মেয়েটার হাতের মধ্যে অনেক বড় ব্যান্ডেজ। এটা এত পাগলামি কেন করে? শাহরিয়ার এগুলো মনে মনে বলছিল। আর হঠাৎ করেই শাহরিয়ার উঠে আখির কাছাকাছি এসে বসলো এবং তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর হঠাৎ করে আখির জ্ঞান ফিরল। আর জ্ঞান ফেরার পরে তখন শাহরিয়ার তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাক দিল। আর ডাক্তার এসে চেক আপ করলো এবং বিপদ মুক্ত। এখন ডাক্তার বলতে লাগলো, দেখুন, এখন তো উনি বিপদমুক্ত, তবে কিছুদিনের জন্য রেস্টে থাকতে হবে, কারণ হাতের মধ্যে অনেক আঘাত লেগেছে। আর একটু হলেই রক কেটে যেত। আর একবার যদি ওইটাকে তুই দিত তাহলে জোড়া লাগানো অসম্ভব, এমনকি মৃত্যুও হতে পারত। আর সবচেয়ে বড় কথা, সম্ভবত রক্তটা না দেওয়া হলে তাহলে রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি বেঁচে আছেন। শাহরিয়ার তখন নিজেকে সামলাতে না পেরে আখিকে শক্ত করে ছড়িয়ে ধরল। আর তখন এটা দেখে সকলেই বের হয়ে চলে গেল। আর সকলেই বের হয়ে চলে যাওয়ার পরে শাহরিয়ার আখিকে ছড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আর এদিকে আখিও কান্না করছে। আখি শাহরিয়ারের সঙ্গে একটা কথা বলেনি। আখি শাহরিয়ারের সঙ্গে একটা কথাও বলেনি, শুধুমাত্র শাহরিয়ারকে জড়িয়ে ধরে অন্যায় করে যাচ্ছে। আর এইভাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পরে তখন আখি বলতে লাগলো, আমি না তোমাকে বলেছিলাম যে তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আমি শুধু তোমার মানে শুধু সারা জীবন তোমারই থাকবো। তুমি ছাড়া অন্য কেউ আমাকে বিয়ে করতে তো পারবেই না। আমি আমার নিজেকে শেষ করে দেব। তোমাকে বলেছিলাম না, শেষ করতে চেয়েছিলাম। তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব? তুমি তো শুধু তোমার ভালোবাসার কথা চিন্তা করলে। আমি যে তোমাকে এতটা ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি তোমাকে আগলে রাখার চেষ্টা করি। তুমি তো আমার কথাটা একটাবার চিন্তা করলে না। তুমি এটা ভাবলে না যে তোমার কোনো কিছু হয়ে গেলে তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো, আমি কাকে নিয়ে সারাটা জীবন কাটাবো। যাকে নিয়ে আমি এতদিন স্বপ্ন মনে ছিলাম সেগুলো কিভাবে পূরণ হবে বলো?
এটা ছাড়া আমি কি করতাম বলো? কারণ আমার কাছে তো এটাই উপায় ছিল। এটা ছাড়া যে আমার কাছে কোনো উপায় ছিল না, আমার বাবা রাজি হচ্ছিল না, তাই আমি বলেই কাজ করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই এমনটা করব না। এই যে কান ধরছি, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। আমার কোনো কিছু হয়নি তো নাকি? তুমি তো আছো আমার পাশে, তুমি থাকলে আমার আর কোনো কিছুই হবে না। ডাক্তার একটু আগে কি বলে গিয়েছে তুমি শুনতে পাওনি? তুমি কি বয়রা হয়ে গেছো নাকি? ডাক্তার বলেছে আর একটু হলে তোমার রগ কেটে যেত, আর একবার যদি রগ কেটে যেত তাহলে তোমাকে বাঁচানো অসম্ভব। আর রক্ত দেওয়াটা যদি একটু দেরি হতো তাহলে তোমার বেঁচে থাকা সম্ভব না ছিল না। তুমি বুঝতে পারছো তুমি কোন কন্ডিশনে ছিলে? থাকার কথা বলো না প্লিজ, এবার আমাকে ক্ষমা করে দাও। এবার কি আমাদের বিয়েটা হবে নাকি এখন কিন্তু আমরা দুজনেই মরে যাব? আর ভালো লাগে না আমার এইসব। আমি শুধু তোমাকেই চাই, মানে তোমাকেই চাই। তোকে না ইচ্ছে করছে ইচ্ছে মতো পিটিয়ে তারপরে হাসপাতাল থেকে বের করি। মানে তুই একটা বোকা বলদ। তোর মতো একটা সিনিয়র মেয়ে, তোর মতো একটা অ্যাডাল্ট একটা মেয়ে এইসব কাজ করে কি করে? তোকে না ইচ্ছে করছে ইচ্ছে মতো পিটিয়ে তারপরে হাসপাতাল থেকে বের করি। মানে তুই একটা বোকা বলদ। তোর মতো একটা সিনিয়র মেয়ে, তোর মতো একটা অ্যাডাল্ট একটা মেয়ে এইসব কাজ কি করে করিস? এসব কাজ করবে তোর 15-16 বছরের মেয়েরা। তারপর আবার তোর মতো একটা মেয়ে এসব কাজ করে এমন পাগলামি কেউ করে? আর একটু হলেই তো উপরে চলে যেতি। কি করতাম তাহলে? তোরা তো কেউই রাজি হচ্ছিলি না আমাদের বিষয়ে। তোরা তো তোদেরটাই চিন্তা করে একটা বার আমাদের কথা চিন্তা করেছিস, সেটা ছাড়া আমার কাছে কিছু করার ছিল না। আর এটা করেছি বলেই আজকে বিয়েটা হওয়ার জন্য সবাই রাজি হয়েছে। হয়েছে, আর কথা বলতে হবে না। এখন আপাতত সুস্থ হ, তারপরে বিয়ের আলাপ করা যাবে। এখন তো অনেক সুস্থ। আর আসল থেকে মনে হয় কালকে, এখন তুই অনেক সুস্থ হয়ে আসলে কালকে থেকে মনে হয় ছুটি দিয়ে দেবেন। বাসায় অনেক দিন রেস্ট নিতে হবে। কালকে বিয়ের ব্যবস্থা কর, না হলে কিন্তু আমি মরে যাব, সত্যি বলছি। তার মানে তুই চাস না আমি তোর ছোট ভাইয়ের বউ হয়ে তোদের বাড়িতে যাই? আমি জানতাম যে মেয়েদের নাকি লজ্জা শরম অনেক বেশি থাকে, কিন্তু তোর কাছে এসে মনে হচ্ছে যে লজ্জা শরমের বলতে কোনো কিছুই মেয়েদের থাকে না, না থাকা উচিত না। আসলে ভাই ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। আপাতত তুই এমন পাগলামি ছাড়। আর এই যে আপনাকে বলি, এবার একটু ডাক্তারের চেম্বারে আসেন, কথাবার্তা বলি, নাকি এখানেই বসে থাকবেন? এই কথা বলার পরে তখন মিথিলা রুম থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাওয়ার পরে তখন শারিয়ারও ডাক্তারের চেম্বারে চলে আসলো এবং শারিয়ার ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলো। আর এসবই পার হয়েছে 2টা দিন। আর 2 দিন পরে আখিকে নিয়ে আসা হলো বাড়িতে। আর বাড়িতে নিয়ে আসার পরে ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হলো। আর শারিয়ার তখন দাঁড়িয়ে আছে তার বাসর ঘরের সামনে, ভেতরে যাবে। আর তখন পেছন থেকে তখন রাকিব বলতে লাগলো, দেখ ভাই, একটা সিনিয়র মেয়েকে বিয়ে করেছিস, আর এখন তোর জীবনটাতে কতটা নরকের মতো পরিণত হবে সেটা তুই আস্তে আস্তে করে টের পাবি। আর ভাই, তোর কোনো কিছু করতে হবে না, দেখবি ভাবি, মানে আমাদের সিনিয়র ভাবি তোকে উল্টিয়ে পাল্টিয়ে আদর করা শুরু করে দিবি। ভাই, সব কথা ছাড়া কি আর কোনো কথাবার্তা নাই? একটা মহৎ কাজে যাচ্ছি আর তুই আমাকে সব বাজে কথা শোনাচ্ছিস। দেখ ভাই, ওরকম কোনো কিছু না, ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। সেটা তো পেয়েছিস, এটা তো আমরাও খুশি, কিন্তু কথা বল, এখন যে তুই গিয়ে বিড়ালটা মারবি, তুই একা যে রোমান্স করবি, আর আমরা যে এখানে কোলবালিশ জড়িয়ে অনুভব করব, এটা কেমনে হবে বল? হারামি, তোরা কি আর কোনোদিন ভালো হবি না? দেখ ভাই, আপাতত তোদের বাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক রুম খালি আছে, ওখানে গিয়ে সবাই থাক। আপাতত আমাকে ছেড়ে দে, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব। আর শরীর অনেক ক্লান্ত এমনিতেই, তার উপর আবার তোর ভাবি অসুস্থ। ভিতরে যাই আর ঘুমাই। আমরা তো সব কিছুই জানি আর সব কিছুই বুঝতে পারি, আমাদেরকে কোনো কিছু বোঝাতে হবে না ভাবি। তো হাতে ব্যথা পেয়েছে পুরো শরীর, এত আর কোনো ব্যথা নেই। দেখ ভাই, বিছানার মধ্যে গোলাপের পাপড়ি ছিটানো আছে, নিশ্চিন্তে এপাশ ওপাশ করতে পারিস।
কোনো কাটা নেই। শালা এসব বাজে কথা বন্ধ করতে বলছি না? এমনিতেই আছি আমার যন্ত্রণা, তার উপর আবার তোরা এখন শুরু করে দিয়েছিস। যা ঘুমা। শারিয়ার তখন বাসর ঘরে প্রবেশ করলো, আর প্রবেশ করার পরেই তখন দরজা লক করে দিল। দরজা লক করে দেওয়ার পরে দেখতে পেল আখি একপাশ হয়ে শুয়ে আছে। মেয়েটা অসুস্থ, সে কারণে হয়তো শুয়ে আছে। আর এদিকে শারিয়ার তখন চুপি চুপি নাদিয়ার কাছে চলে আসলো। আখির কাছে আসার পরে তখন তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। তার মাথায় হাত দেওয়ার পরেই শারিয়ার টের পেল তার গায়ে অনেক জ্বর। শারিয়ার তাড়াতাড়ি করে তার উপরে কম্বল দিয়ে দিল। তারপর তার বড় বোন মিথিলাকে ডাকতে শুরু করলো। আর তখন মিথিলা দরজার কাছে আসলো। দরজার কাছে আসার পরে তখন বলতে লাগলো, কি হয়েছে এরকম শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে তোর? তোকে না বললাম ঘুমানোর জন্য? এত ডাকাডাকির কি আছে? ডাকবো না তো কি করব? আখির গায়ে তো অনেক জ্বর। এখন কি কোনো কিছু খাইয়ে দিব? মানে ওষুধ কি কোনো কিছু খাইয়ে দেব নাকি? একটু জ্বর হয়েছে আর এখন ওষুধ খাওয়ানো লাগবে কেন? কালকে সকাল পর্যন্ত যদি জ্বর থাকে তাহলে সকালে খাইয়ে দিবি ওষুধ। আপাতত ওষুধ কোনো প্রয়োজন নেই। জ্বর হলে যে ওষুধ খেতে হবে এমন তো কোনো কথা নেই। জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে। আর যেভাবে ভালো হবে এটা ওকে তোকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, হারামজাদা। শারিয়ার তখন লজ্জা পেয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দেওয়ার পরে তার মাথায় কিছুটা পানি দেওয়ার পরে তখন সে বিছানায় শুয়ে পড়ল। আর তখন আঁকি তাকে চাপটে ধরে শুয়ে আছে। শারিয়ার নড়তেও পারছে না। আর শারিয়ার এই প্রথম আঁখের ছোঁয়া পেয়েছে। মনের মধ্যে এক অন্যরকম ফিলিংস কাজ করছে। আর তখন আঁখি কানের কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার আপনার? দেখে আমাকে নিয়ে অনেক চিন্তা। সামান্য জ্বর হয়েছে আর এটা নিয়ে পুরো বাড়ি মাথায় নিয়ে আপনার বোনকে ডাকা শুরু করে দিয়েছেন। কি করব, কারণ আমার রুমে তো কোনো ওষুধ নেই আপু। তার রুমে সব ওষুধপত্র রাখেন, এই জন্য আর কি আপুকে ডাকলাম। সব কিছুতে মিথিলাকে কেন ডাকা লাগবে শুনি? আপনি যে আমার হাজবেন্ড, আপনার কি কোনো দায়িত্ববোধ নেই? কি করা লাগবে আপনার বউয়ের সেটা কি আপনি বুঝতে পারেন না? অন্য কেউ কেন বলে দিতে হবে আপনাকে? আমি কি আরেকটা বিয়ে করেছি নাকি যে আমার কোনো অভিজ্ঞতা থাকবে? আরেকটা বিয়ে করলে হয়তো অভিজ্ঞতা হয়ে যাবে, তখন থেকে আর ভুল হবে না। এখন আবার শুরু হয়ে গেছে তোমার ফাজলামো। শোনো, আমি সত্যি অনেক বেশি আমার খারাপ লাগছে। তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে একটু আদর করো। এখন আদর করা যাবে না। এখন আপাতত আপনি ঘুমান। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আপনার গায়ে কিন্তু অনেক জ্বর। সেই জন্য তো বললাম যে আমাকে আদর করো, দেখবে আমি ভালো হয়ে যাব। যদি আদর না করো তাহলে কিন্তু আমি নিজের হাতে ব্যথা দেব। তোর কারণে আমি 2টা দিন না ঘুমিয়ে থেকেছি হাসপাতালের মধ্যে। বারবার তুই এসব কথা বলছিস। মেজাজ খারাপ করিস না ফাজিল। সরি, এবার তো আদর করো। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও প্লিজ, আমার লক্ষ্মী জামাই, পিচ্চি জামাই। শারিয়ার তখন আখের কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার এদিকে আখের দুষ্টুমি বেরিয়ে যাচ্ছে। শারিয়ার কিছুটা নীরব থাকার চেষ্টা করছে, কিন্তু আখের কারণে এটা সম্ভব হয়ে উঠছে না। তারপর শারিয়ার আমি নিজেকে সামলাতে পারল না। শারিয়ার আখিকে শুইয়ে দিয়ে তার ঠোঁট জোড়া দখল করে নিল মিথিলার। আর এরপর তারা হারিয়ে গেল এক অনন্য রাজ্যে। ফজরের সময় শারিয়ারের ঘুমটা ভেঙে গেল। শারিয়ার কম্বল দিয়ে পেঁচিয়ে রেখেছে আখিকে। শারিয়ার বুঝতে পারল তাদের গায়ে কোনো কিছুই নেই। শারিয়ারকে ছাড়া লজ্জা পেয়ে গেল। রাতের কথা ভাবতেই মনের মধ্যে এক অজানা লজ্জা কাজ করতে শুরু করলো। পরক্ষণে আবার ভাবল এটা তো তারই বউ। শারিয়ার তখন আখির কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই। আর তখন আখি ঘুমন্ত কণ্ঠে বলতে লাগলো, কি ব্যাপার, আবার শুরু করে দিয়েছো নাকি? তুমি সারা রাত একদম ঘুমাতে দাওনি, এবার আমাকে একটু ঘুমাতে দাও। মানে কি? ফজরের আজান দিয়েছে মানে তুমি এখন ঘুমাবে? যাও গোসল করে আসো, তারপরে নামাজ আদায় করব দুইজনে, তারপর আবার ঘুমাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি কিন্তু আজকে ভার্সিটিতে যাবে না। আজকে সারা দিন আমাকে সময় দিবে, বিকেলবেলা ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার আসো আর একটু আদর করে দিই, তারপরে তোমাকে ছাড়বো। এর আগে তো তোমাকে ছাড়ছি না ম্যাডাম। শারিয়ার তখন আখির ঠোঁট ধরে দখল করে নিল।
আর এইসবই তাদের মধ্যে খুনসুটি চলতে থাকলো। এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।